আমি বাড়িতে গিয়ে টিউশনি পড়াতাম। আমি যাকে টিউশনি পড়াতাম সে ছিল অষ্টম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি গানকে অনেক ভালোবাসত। আমি তাকে সন্ধে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত লেখাপড়া শেখাতাম। তার বাড়ি আমার বাড়ির পাশেই ছিল। একদিন টিউশন শেষ করে যখন বাড়িতে ফিরতে যাব, ঠিক তখনই শুরু হলো প্রচুর ঝড় বৃষ্টি। কোনোভাবেই বৃষ্টি থামছিল না। রাত বাড়ছিল, আমি ঝড় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি চেয়ে দেখলাম আমার ছাত্র অয়ন। অয়ন আমাকে বলল, ম্যাডাম আর যাওয়া লাগবে না, ঝড় বৃষ্টি বেড়েই চলেছে। অয়ন বলল, মা ডাকছে ম্যাডাম, ঘরে আসুন। অয়নের মা বলল, তুমি ফোন করে বলে দাও যে তুমি আসতে পারবে না, তোমার মা যেন চিন্তামুক্ত থাকে। আমি তখন কোনো উপায় না পেয়ে মাকে ফোন করে জানিয়ে দিলাম। আমি যখন অয়নের মায়ের সাথে খাওয়া দাওয়া সেরে, অয়নের মা আমাকে অন্য একটি রুম দেখিয়ে দিলেন থাকার জন্য। কিন্তু সেই রুমের টিভিটা ঠিকমতো চলছিল না। তখন আমি অয়নকে বললাম, এই ঘরের টিভিটা নষ্ট নাকি? অয়ন বলল, না ম্যাডাম, ভালো আছে। তাহলে টিভিটা অন করে দাও। তারপর টিভিটা অন করে অয়ন তার ঘরে চলে গেল। আমিও কিছুক্ষণ টিভি দেখতে দেখতে কখন যে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম আমি তা বলতেই পারলাম না। আর সেদিনই তো বন্ধুরা, এবার পুরো ঘটনাটি বলি। আমার নাম সেলিনা। কয়েক মাস আগেই আমার বাবা মারা গেছেন। বর্তমানে আমার সঙ্গে শুধুমাত্র আমার মাই থাকেন। আমার পড়াশোনা শেষ হয়েছে। আমরা একটা মধ্যবিত্ত পরিবারে থাকতাম, কিন্তু বাবার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরেও তাকে বাঁচানো যায়নি। বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার মা প্রায়শই অসুস্থ থাকতেন, এবং এখন তিনি আর আগের মতো লোকের বাড়িতে কাজ করতে পারতেন না। তাই এই পরিবার চালানোর জন্য আমাকেই কিছু একটা করতে হতো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি করব। পরিবারের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। মায়ের ওষুধের জন্য নিয়মিত টাকার প্রয়োজন ছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আর্থিক অবস্থার কারণে আমি বাধ্য হয়ে স্কুল ছাত্রদের টিউশনি পড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমাদের এলাকাটি ছোট হওয়ায় আমি কারো বাড়িতে গৃহকর্মী বা এই জাতীয় কোনো কাজ পাচ্ছিলাম না। আমি এমন একটি কাজের সন্ধান করছিলাম যেখানে নারীদের জন্য কাজের পরিবেশ নিরাপদ, কিন্তু আশেপাশে এমন কোনো সুযোগ ছিল না। বেশিরভাগ জায়গাতেই পুরুষদের প্রাধান্য ছিল। আমার মা চাইতেন না যে আমি ঘরের বাইরে গিয়ে কোনো চাকরি করি। তিনি বলতেন, আমরা না খেয়ে মরে যাব, কিন্তু তোর ঘরের বাইরে যাবার কোনো দরকার নেই। তার কথা শুনে আমি কিছুদিন চুপচাপ ঘরে বসেছিলাম, কিন্তু বাড়ির করুণ অবস্থা আর সময়মতো মায়ের ওষুধ জোগাড় করতে না পারার কষ্ট, এ সব কিছু আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। বাবা মারা যাবার সাথে সাথে আমাদের জীবন থেকে সুখ শান্তি যেন হারিয়ে গিয়েছিল। আমাদের এলাকার মানুষগুলো আমাদের মতোই সাধারণ আয়ের ছিল। আমি কাছাকাছি ছেলেমেয়েদের টিউশনি পড়াতে চেয়েছিলাম, কিন্তু এখান থেকে যে পারিশ্রমিক পেতাম তা দিয়ে আমাদের সংসার চালানো সম্ভব ছিল না। আমাদের খরচ ক্রমশ বাড়ছিল। তখন আমার এক বান্ধবী আমাকে পরামর্শ দিল, তুই বাড়ি বাড়ি গিয়ে হোম টিউশনি পড়াচ্ছিস না কেন? অন্যের বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়ালে তুই আরও বেশি টাকা পাবি। সে আরও বলল, আজকের পরিস্থিতিতে বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানদের বাড়িতে রেখেই পড়াতে চান। এই কারণে তারা একজন ভালো শিক্ষককে বাড়িতে আসার জন্য বেশি টাকা দিতেও রাজি থাকেন। এই বিষয়ে আরও খোঁজখবর নিয়ে আমি বাড়িতে গিয়ে পড়ানোর জন্য মনস্থির করলাম। প্রথমে আমার মা আমাকে বাড়ি থেকে বের হতে দিতে চাইছিলেন না, কিন্তু আমাদের খাবারের প্রয়োজনের কথা ভেবে অনেক বোঝানোর পর তিনিও রাজি হলেন। আমি আমার পরিচিত কয়েকজনকে জানিয়ে রাখলাম যে কারো যদি হোম টিউশনি করানোর জন্য শিক্ষকের প্রয়োজন হয় তবে তারা যেন আমার সাথে যোগাযোগ করে। শীঘ্রই আমি এই প্রস্তাবের একটি ভালো ফলাফল পেলাম, যখন একটি সচ্ছল পরিবার থেকে টিউশনি প্রস্তাব এলো। শুরুতে আমি জানতাম না তাদের সামনে আমি নিজের পরিস্থিতি কিভাবে তুলে ধরব। আমি শুধু বলেছিলাম আমি আমার বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং বাবার মৃত্যুর পর আমি এই পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার অর্থের খুব প্রয়োজন, কিন্তু আমি আপনাদের সন্তানকে খুব ভালোভাবে পড়াবো। আপনারা আমার চেয়ে ভালো শিক্ষক সহজেই খুঁজে পাবেন না। সম্ভবত এটা আমার একটা ভুল ছিল যে আমি আমার দুর্বলতার কথা শুরুতেই তাদের বলেছিলাম। আমার টিউশনি শুরু হলো। আমি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়াতাম। আমি মোট 7টি বাড়িতে 1 ঘন্টা করে টিউশনি করতাম। এই বাচ্চাদের মধ্যে একজন ছিল অয়ন, যাকে আমি সন্ধে 7টা থেকে রাত 8টা পর্যন্ত পড়াতাম। সে অষ্টম শ্রেণীতে পড়ত। সে একটু বড় ক্লাসে পড়ত, আর বাকিরা সবাই নিচু শ্রেণীতে পড়ত। প্রথম থেকেই অয়ন আমার সাথে কিছুটা অদ্ভুতভাবে কথা বলত। সেই বাড়িতে একজন মহিলা ছিলেন, তিনি অয়নের মা। অয়ন ছিল তার একমাত্র সন্তান। অয়নের বাবা একটি বড় হাসপাতালে চাকরি করতেন, এবং ডিউটির জন্য তাকে প্রায়শই শহরের বাইরে থাকতে হতো। আমি মনে মনে ভাবলাম, এই পরিবারটি বেশ সচ্ছল, এবং এখান থেকে আমি একটি ভালো টিউশনি ফি পাচ্ছি, যা আমার জন্য সহায়ক হবে।
অয়নকে পড়ানো শুরু করার প্রায় 20 দিন কেটে গেছে। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম, আমি যখনই অয়নকে হোমওয়ার্ক দিই তখনই তার খাতার পাতায় গান লেখা ছিল। খুব সুন্দর একটি গান। আমি তাকে বললাম, তুমি গান লিখতে পারো? সে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি সুন্দর গান কবিতাটি নিজেই লিখতে পারি এবং গাইতেও পারি। আমি তার মাকে এই বিষয়টি জানালে তিনি বলেন তার ছেলে শিল্পী হতে আগ্রহী, কিন্তু তিনি চাননি যে অয়ন শিল্পের দিকে ঝোঁকুক। তিনি চান তার ছেলে উচ্চ শিক্ষা লাভ করুক, যাতে পরবর্তীতে সে নিজের ব্যবসা সামলাতে পারে। আমি তাকে বললাম, আপনার চিন্তাভাবনা খুব ভালো, কিন্তু আমি বিশ্বাস করি যে বাচ্চাদের যা করতে ভালো লাগে তাদের সেই কাজেই সমর্থন করা উচিত। সে যদি শিল্পী হতে চায় তাহলে তাকে উৎসাহ দেওয়া উচিত। একদিন অয়ন বলল, ম্যাডাম আমি একটি গান বলবো। তখন সে একটি দেশের গান শোনালো। আমি তার গান শুনে মুগ্ধ হয়েছিলাম, কারণ তার গানের গলা ছিল অসম্ভব সুন্দর। তুমি চাইলে তো বড় একজন শিল্পী হতে পারো, কিন্তু আমি জানি তোমার মা সেটা চায় না। আমি একদিন অয়নের মাকে বলেছিলাম, আপনার ছেলে যে প্রতিভা আছে সে তো চাইলে ভালো একজন গায়ক হতে পারে। আমার কথা শুনে অয়নের মা কিছু বিরক্তির সাথে বললেন, আমি যতটুকু বলেছি তুমি ঠিক ততটুকুই করো, এর বেশি ভাবতে হবে না। আমি বুঝতে পারছিলাম না কেন আমার কথা শুনে তিনি এমনভাবে প্রতিক্রিয়া দেখালেন। তিনি নির্দেশ দিলেন এখন থেকে যেন অয়ন আর গান না গায় সেদিকে খেয়াল রাখতে। আমি অয়নের মায়ের আচরণে কিছুটা রুক্ষতার ছাপ দেখলাম, যদিও তিনি সাধারণত খুব ভালো ব্যবহার করতেন। তার কথায় আমি খুব একটা পাত্তা না দিয়ে অয়নকে বুঝিয়ে বললাম, আপাতত তুমি পড়াশোনাটা শেষ করো, তারপর বড় হয়ে সিদ্ধান্ত নিও তোমার জন্য কোনটা ভালো হবে। তুমি এখনো ছোট, তাই তোমার শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। অয়ন বেশি কথা বলতো না, হয়তো সে স্বভাবগতভাবে চুপচাপ থাকতে পছন্দ করত। সেই দিনের পর থেকে আমি তার বই বা খাতায় ওই ধরনের কোনো গান আর দেখিনি। একদিন রবিবার আমি যখন পড়িয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমাকে ডাকল। রিকশায় বসতে যাব এমন সময় আবার মনে হলো কেউ ডাকল। এই ডাকে আমার মনের ভিতরটা কেঁপে উঠল। আমি রিকশা থামিয়ে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কেন জানি বারবার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে, এবং এই ঘটনাটা তখনই ঘটত যখন আমি অয়নের বাড়ি থেকে বের হতাম। হয়তো আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিলেন এবং রাত হয়ে যাওয়ায় আমার এমনটা মনে হচ্ছিল, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। এভাবেই আমার জীবন চলছিল। হঠাৎ আমার জীবনে এমন একটা ঝড় এলো যা আমি কখনো কল্পনা করিনি। পরের দিন যখন আমি অয়নের বাড়িতে গেলাম, সেখানে একজনকে বসে থাকতে দেখে আমি কিছুটা থমকে গেলাম। লোকটা আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি আগে তাকে কখনো দেখিনি। আমাকে চিন্তিত দেখে অয়ন আমাকে বলল, ম্যাডাম, ইনি আমার বাবা। তিনি বেশিরভাগ সময় হাসপাতালের জন্য অন্য শহরে থাকেন। এ কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। আমি অয়নকে পড়াচ্ছিলাম, এমন সময় হঠাৎ ওই লোকটি ঘরে প্রবেশ করে আমাকে বললেন, হ্যালো, আমার ছেলে আপনার কথা ঠিকঠাক শোনে তো? আমি ওর প্রগ্রেস রিপোর্ট